মার্কিন প্রস্তাবের ভিত্তিতে যুদ্ধবিরতির আলোচনায় ফিরতে প্রস্তুত ইসরায়েল। গাজায় ত্রাণ কার্যক্রমে দখলদারদের বিমান হামলা, নিহত ৯। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। ইয়েমেনে ইরান সমর্থিত হাউথি বিদ্রোহীদের ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। ট্রাম্প বলেছেন, ইরান যদি হাউথিদের প্রতি সমর্থন অব্যাহত রাখে তবে এর পরিণতি হবে ভয়াবহ। জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তেহরানের পররাষ্ট্রনীতির বিষয়ে নির্দেশনা দেওয়ার এখতিয়ার যুক্তরাষ্ট্রের নেই। হাউথির মুখপাত্র নাসরুদ্দিন আমির হুঁশিয়ারি দিয়ে বলেন, এই হামলা তাদের দমিয়ে রাখতে পারবে না। গাজার জন্য সানা রক্ষাকবচ হয়ে থাকবে। মার্কিন রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান কৃষ্ণ সাগরে মোতায়েন ছিল। এছাড়া ইউএসএস জর্জিয়া ক্রুজ ক্ষেপণাস্ত্র সাবমেরিনও এই অভিযানে সক্রিয় ভূমিকা নেয়। ট্রাম্প প্রশাসনের অধীনে এটি ইয়েমেনের হাউথিদের বিরুদ্ধে প্রথম হামলা। মার্কিন বাণিজ্যিক জাহাজ, বিমান ও নৌবাহিনীর নিরাপত্তা নিশ্চিতে হাউথিদের ঘাঁটি, গোষ্ঠীটির শীর্ষ নেতা এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে এই বিমান হামলা বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানকে হাউথিদের সমর্থন দেয়া বন্ধের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি বলেন, তেহরানকে তাদের সমর্থিত বাহিনীর কার্যকলাপের সম্পূর্ণ দায় নিতে হবে। এদিকে ইয়েমেনে মার্কিন বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, তেহরানের পররাষ্ট্রনীতির বিষয়ে নির্দেশনা দেওয়ার এখতিয়ার যুক্তরাষ্ট্রের নেই। এর আগে শনিবার দেশটির বিপ্লবী গার্ডস বাহিনীর কমান্ডার জেনারেল হুসেইন সালামি হুঁশিয়ার করে বলেন, যে কোনো হুমকির বিরুদ্ধে ইরানের প্রতিক্রিয়া হবে বিধ্বংসী। তিনি বলেন, শত্রুরা অতীতের ভুল পুনরাবৃত্তি করলে আবারও পরাজিত হবে। এর আগে হাউথি বিদ্রোহী গোষ্ঠী ঘোষণা দিয়েছিল, গাজায় ত্রাণ সহায়তা চালু না করলে ইসরায়েলি জাহাজ লক্ষ্য করে নতুন করে হামলা চালাবে তারা। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রস্তাবের ভিত্তিতে যুদ্ধবিরতির আলোচনায় ফিরতে প্রস্তুত ইসরায়েল। মন্ত্রী পর্যায়ের বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছে নেতানিয়াহু প্রশাসন। যুদ্ধবিরতির আলোচনার মধ্যে গাজার উত্তরাঞ্চলের বেইত লাহিয়ায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। তেল আবিবের দাবি, তারা সন্ত্রাসীদের লক্ষ্য করে হামলা চালিয়েছে, যদিও নিহতদের পরিবার এ দাবি প্রত্যাখ্যান করেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা সন্ত্রাসীদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। সন্ত্রাসীরা ড্রোন হামলার চেষ্টা করছিলেন বলে অভিযোগ করে তেল আবিব, যদিও নিজেদের যুক্তির সপক্ষে কোনো প্রমাণ দেয়নি তারা। এই হামলা চলাকালীন মিশরের কায়রোতে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির আলোচনা চলছে। যুক্তরাষ্ট্রের প্রস্তাবের ভিত্তিতে আলোচনায় ফিরতে প্রস্তুত বলে জানিয়েছে নেতানিয়াহু প্রশাসন। শনিবার মন্ত্রী পর্যায়ের বৈঠকের পর এই কথা জানায় ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়। মার্কিন প্রস্তাব অনুযায়ী হামাসের হাতে থাকা 11 জন জীবিত ও অর্ধমৃত বন্দীকে অবিলম্বে মুক্তি দেওয়া হবে। ইসরায়েলি গণমাধ্যম বলছে, গাজায় বর্তমানে 24 জন জীবিত বন্দী রয়েছেন এবং 35 জনকে মৃত বলে নিশ্চিত করা হয়েছে। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। সিরিয়ায় গণতন্ত্রপন্থী বিপ্লব শুরুর 14তম বার্ষিকী ছিল শনিবার। এ উপলক্ষে হাজারো মানুষ পতাকা হাতে আলেপ্পো, দামেস্ক ও ইদলিবের রাস্তায় উৎসব উদযাপন করেন। দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ্যে বিজয়ের আনন্দ ভাগ করে নেন জনতা। আরব বসন্তের ঢেউ সিরিয়ার দামেস্ক, দেরা ও আলেপ্পোতে পৌঁছাতেই 2011 সালের 15 মার্চ শুরু হয়েছিল গণতান্ত্রিক সংস্কার আন্দোলন। গত বছর যেটির সফল পরিণতি হয় আসাদ সরকারের পতনের মধ্য দিয়ে। শনিবার বিপ্লব শুরুর 14তম বর্ষপূর্তি উদযাপন করলেন গণতন্ত্রপন্থী সিরীয়রা। আলেপ্পোর সাদাল্লাহ আল জাবদি স্কয়ার, দামেস্কের উমাইদ স্কয়ার এবং ইদলিবের রাজপথ ভরে যায় উদযাপনকারীদের ভিড়ে। জাতীয় পতাকা নিয়ে দামেস্ক, আলেপ্পোর রাস্তায় রাস্তায় নেচে গিয়ে দিনটি উদযাপন করেন তারা। দীর্ঘ বিষাদের যাত্রা শেষে সিরিয়া এখন নতুন অধ্যায়ের সামনে দাঁড়িয়ে। দেশের নেতৃত্ব বদলেছে, স্বৈরশাসনের অবসান ঘটেছে, আর প্রকাশ্যে নিজেদের মত প্রকাশের স্বাধীনতা উপভোগ করতে পেরে খুশি সিরিয়ার জনগণ। আজকের দিন আমাদের জন্য এক নতুন সূচনা। আমরা বহু বছর ধরে স্বপ্ন দেখেছি, আজ তা বাস্তব। আগের বছরগুলোর সঙ্গে এই বছরের উদযাপনে অনেক পার্থক্য আছে। আগে আমরা দেশের বাইরে গুটি কয়েক বন্ধু বান্ধব নিয়ে এই দিন পালন করতাম। আমরা চত্বরে গিয়ে সবার সঙ্গে মিলে আনন্দ করতে চাইতাম। তবে আজকে আমরা স্বাধীন দেশের সবার সঙ্গে এই খুশি ভাগাভাগি করতে পারছি।
বিশেষ দিনটি ঘিরে আয়োজন করা হয় জমকালো আতশবাজির। দেশটির আকাশ ছেয়ে যায় চোখ ধাঁধানো রঙিন আলোক ছটায়। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠেছে ইউক্রেন ও রাশিয়া। রুশ হামলায় ইউক্রেনের বেশ কিছু অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। অন্যদিকে কিয়েভের ড্রোন হামলার পর রাশিয়ার এক তেল শোধনাগারে আগুন ধরে যায়। এর মধ্যে পুতিন যুদ্ধবিরতির শর্ত নিয়ে নতুন বার্তা দিলেও জেলেনস্কির দাবি শক্তি বাড়ানোর জন্য সময় ক্ষেপণ করছে মস্কো। আজ না হয় কাল রাশিয়াকে আলোচনার টেবিলে আসতে হবে বলে হুঁশিয়ার করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ৩০ দিনের যুদ্ধবিরতি নিয়ে মার্কিন দূতের সঙ্গে আলোচনা করেছেন পুতিন। তিনি জানিয়েছেন কিছু শর্ত পরিষ্কার করা হলে মস্কো যুদ্ধবিরতিতে সম্মত হতে পারে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির অভিযোগ রাশিয়া শুধু সময় ক্ষেপণ করছে এবং আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে চাইছে। তিনি বলেন যদি রাশিয়া এই প্রস্তাবে রাজি না হয় তাহলে যুক্তরাষ্ট্র থেকে কঠোর ও সরাসরি প্রতিক্রিয়া আসবে। এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন যুদ্ধবিরতি দ্রুত বাস্তবায়ন করতে হবে। তিনি জানান আগামী সপ্তাহে সামরিক জোটের বৈঠকে ইউক্রেনের নিরাপত্তার বিষয়ে কার্যকরী সিদ্ধান্ত নেওয়া হবে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আজ না হয় কাল আলোচনা টেবিলে আসতে হবে বলে মন্তব্য করেছেন স্টারমার। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। নারীদের হিজাব পরা নিশ্চিতে প্রযুক্তির ব্যবহার ইরানের ড্রোন ও বিশেষ অ্যাপে করা হয় নজরদারি, তথ্য জাতিসংঘের। যুক্তরাষ্ট্র ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘৃণা করার অভিযোগে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত ইব্রাহিম রাসুলকে বহিষ্কার করেছে ওয়াশিংটন। শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বরাতে এ তথ্য জানায় বার্তা সংস্থা এএফপি। বিস্তারিত মিজানুর রহমান রাসেলের রিপোর্টে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত ইব্রাহিম রাসুলকে বহিষ্কার করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। তার বিরুদ্ধে বর্ণবাদী রাজনীতিবিদ, যুক্তরাষ্ট্র এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘৃণা করার অভিযোগ এনে করা হয় বহিষ্কার। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাফ জানিয়ে দেন যুক্তরাষ্ট্রে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতকে আর স্বাগত জানানো হবে না। হোয়াইট হাউস এ প্রসঙ্গে বলে যুক্তরাষ্ট্র ও ট্রাম্পকে ঘৃণা করেন এমন ব্যক্তিকে অগ্রহণযোগ্য ব্যক্তি হিসাবেই বিবেচনা করা হবে। রাষ্ট্রদূতকে বহিষ্কার করা যুক্তরাষ্ট্রের একটি বিরল পদক্ষেপ। এটি ওয়াশিংটন ও প্রিটোরিয়ার মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনায় সর্বশেষ সংযোজন। গেল ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ কৃষকদের একটি আইনকে বর্ণবাদী হিসেবে উল্লেখ করে ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ আফ্রিকায় মার্কিন সহায়তা বন্ধ করে দেন। দক্ষিণ আফ্রিকার সরকার শ্বেতাঙ্গদের জমি বাজেয়াপ্ত করছে বলে অভিযোগের পুনরাবৃত্তি করে গত সপ্তাহে ট্রাম্প উত্তেজনাকে আরও উস্কে দেন। মিজানুর রহমান রাসেল, সময় সংবাদ, দক্ষিণ আফ্রিকা। যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোয় শক্তিশালী টর্নেডোর আঘাতে মৃতের সংখ্যা বেড়ে 34 জনে দাঁড়িয়েছে। সবচেয়ে বেশি 12 জনের মৃত্যু হয়েছে মিসৌরিতে। টর্নেডোর তাণ্ডবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে 3টি অঙ্গরাজ্যের 2.5 লাখের বেশি মানুষ। এমন পরিস্থিতির মধ্যেই দেশটির উত্তরাঞ্চলে তুষার ঝড়ের সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে একের পর এক টর্নেডো ও ঝড় আঘাত হানছে। মিজৌরিতে স্থানীয় সময় শুক্রবার রাতভর তাণ্ডব চালায় একাধিক টর্নেডো। এতে বেশ কয়েকজনের মৃত্যু হয়। আরকানসাসে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। আবহাওয়া দফতর জানিয়েছে দুর্যোগের কেবল শুরু, আরও টর্নেডোর আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে লুইজিয়ানা, মিসিসিপি, আলাবামা ও জর্জিয়ায় আঘাত হানতে পারে। একই সঙ্গে উত্তরাঞ্চলে তুষারঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। বাতাসের গতিবেগ কোথাও কোথাও ঘন্টায় 100 মাইল ছাড়িয়ে যেতে পারে। ওকলাহোমায় এতটাই শক্তিশালী বাতাস বইছে যে একাধিক ট্রাক উল্টে গেছে। প্রবল ঝড়ের পাশাপাশি টেক্সাস, কানসাস, মিজৌরি ও নিউ মেক্সিকোতে দাবানলের ঝুঁকিও বেড়েছে। এছাড়া ওকলাহোমায় 130টি বেশি দাবানলের খবর পাওয়া গেছে, যা 266 বর্গমাইল এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। কিছু এলাকাকে এর মধ্যেই খালি করার নির্দেশ দিয়েছে প্রশাসন। এদিকে 2 লাখের বেশি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবেলায় জর্জিয়া ও আরকানসাসে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। নারীদের বাধ্যতামূলক হিজাব পরা নিশ্চিত করতে ড্রোন ও ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে নজরদারি বাড়ানোর উদ্যোগ নিয়েছে ইরান। বিশেষ অ্যাপের মাধ্যমে পুলিশের সঙ্গে সাধারণ মানুষকে এই প্রক্রিয়ায় যুক্ত করা হচ্ছে। জাতিসংঘের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য।
নারী অধিকার রক্ষার লড়াইয়ে ইরানের নারীরা নতুন চ্যালেঞ্জের মুখে। দেশটির নারীদের বাধ্যতামূলক হিজাব পরা নিশ্চিত করতে এবার প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করছে সরকার। ড্রোন, ক্যামেরা ও বিশেষ অ্যাপের মাধ্যমে চালানো হচ্ছে নজরদারি। রয়েছে কঠোর শাস্তির বিধান। গাড়ির ভেতরে নারীরা হিজাব পরছেন কিনা তা নিশ্চিত করতে চালু করা হয়েছে নজর নামে এক বিশেষ মোবাইল অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে নারীদের হিজাব পরার বিষয়ে যে কেউ পুলিশের কাছে অভিযোগ করতে পারবে। এতে সংশ্লিষ্ট যানবাহনের মালিককে সতর্কবার্তা পাঠানো হবে। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান সহ বিভিন্ন শহরে ড্রোন ও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নারীদের পোশাক বিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। এমনকি বিশ্ববিদ্যালয়গুলোর প্রবেশদ্বারে বসানো হয়েছে ফেসিয়াল রিকগনিশন সফটওয়্যার। এসব পদক্ষেপের অংশ হিসেবে ইরানের নিরাপত্তা বাহিনী নারীদের বিরুদ্ধে আরও কঠোর আচরণ করছে বলে অভিযোগ উঠেছে। 2022 সালে মাহসা আমিনীর মৃত্যুর পর দেশ জুড়ে শুরু হয় আন্দোলন। এরপরও নারীদের উপর কঠোর বিধিনিষেধ আরও জোরদার করা হয়েছে। এই পরিস্থিতিতে দেশটির মানবাধিকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ আরও বেড়েছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইউলের অভিশংসনের রায়কে সামনে রেখে পাল্টাপাল্টি বিক্ষোভে উত্তাল দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল। স্থানীয় সময় শনিবার সিউলের গ্যাংহামুন স্কোয়ারে জড়ো হন শত শত মানুষ। এদিকে ইউরোপের দেশ সার্বিয়ায় অব্যাহত রয়েছে সরকার বিরোধী আন্দোলন। রাজধানী বেলগ্রেডে জড়ো হয়ে বিক্ষোভ করেন হাজার হাজার আন্দোলনকারী। ঘনিয়ে আসছে দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলের অভিশংসনের রায় ঘোষণার দিন। রায়কে ঘিরে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে দেশ। পাল্টাপাল্টি টানা বিক্ষোভে উত্তাল রাজধানী সিউলের রাজপথ। স্থানীয় সময় শনিবার রাজধানী সিউলের গ্যাংহামুন স্কোয়ারে জড়ো হন হাজার হাজার মানুষ। গ্রেফতার আদেশ বাতিল করে ইয়নকে বন্দিদশা থেকে মুক্তি দেয়ায় আদালতের সিদ্ধান্তের প্রতি ক্ষোভ জানান তারা। আদালত দ্রুততম সময়ে অভিশংসনের রায় দেবে বলেও প্রত্যাশা তাদের। ইয়োলকে মুক্তি দেওয়ার ঘটনা আমাকে হতাশ করেছে, তাই আমি আজ এখানে এসেছি। আশা করছি সামনের সপ্তাহে আদালতে অভিশংসনের রায় দেবে। এদিন ইয়োলের সমর্থকেরাও পাল্টা বিক্ষোভ করেন। দাবি জানান অভিশংসন বাতিল করে ইয়োলকে পুনরায় প্রেসিডেন্ট পদে বহাল করার। আশা করছি সাংবিধানিক আদালতের বিচারকরা যথাযথ বিচার করবেন এবং মামলা খারিজ করে দেবেন। এই আশাতেই আমি আজ এখানে এসেছি। এদিকে সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল সার্বিয়া। 4 মাস আগে দেশটির নবি সাদ শহরের একটি রেল স্টেশনের ছাদ ধসে 15 জনের মৃত্যুর ঘটনার বিচারের দাবিতে শুরু হয়েছিল এই আন্দোলন। সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুসিকের বিরুদ্ধে আন্দোলনে যোগ দিতে শনিবার সারা দেশ থেকে হাজার হাজার মানুষ রাজধানী বেলগ্রেডে জড়ো হন। এই বিক্ষোভকে পরিকল্পিত বলে দাবি করছেন প্রেসিডেন্ট ভুসিক। হুমকি দিয়েছেন গ্রেফতারেরও। এছাড়া শুক্রবার এক সংবাদ সম্মেলনে ভুসিক জানান, পরিকল্পিত সহিংসতার বেশ কিছু তথ্য কর্তৃপক্ষের কাছে পৌঁছেছে। কাকুলি আখতার, সময় সংবাদ। রমজান মাসেও ইতালিতে নিত্যপণ্যের দাম আকাশ ছোঁয়া। গত এক দশকে দাম বেড়েছে সর্বোচ্চ 84%, আর চলতি বছর ঊর্ধ্বমুখী বাজারের ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। এর প্রভাব পড়েছে প্রবাসী বাংলাদেশিদের ওপর। হাসান মাহমুদের প্রতিবেদনে বিস্তারিত। চাল, ডাল, তেল থেকে শুরু করে শাকসবজি সবকিছুর দাম লাফিয়ে বাড়ছে ইতালিতে। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে ব্যবসায়ীরা যেমন ক্ষতিগ্রস্ত, তেমনি বিপাকে পড়েছেন স্বল্প আয়ের চাকরিজীবীরা। করোনার ধাক্কা সামলে ইতালির অর্থনীতি ঘুরে দাঁড়ালেও জিনিসপত্রের দাম বেড়েছে লাগামহীনভাবে। ইতালীয়দের প্রথম খাবার পাস্তার দাম বেড়েছে শতকরা 84%, তেল 81%, বিস্কুট 64%। এছাড়া চাল, ডাল, আটা, ময়দা ও টুনা মাছের দামও বেড়েছে 50%-এর বেশি। প্রবাসী বাংলাদেশিদের দৈনন্দিন জীবনে এসব পণ্যের ব্যবহার বেশি হওয়ায় তাদের উপরও এর প্রভাব পড়েছে। অনেক জিনিসেরই দাম অনেক বাড়ছে। যারা চাকরিজীবী তারা অনেক হিমশিম খেয়ে যাচ্ছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের বাড়তি খরচ সামলে অনেক প্রবাসী এখন রেমিটেন্স পাঠাতে হিমশিম খাচ্ছেন। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে কমেছে জনসংখ্যা। ইউ পরিসংখ্যান ব্যুরো ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী শিশু জন্মহারের নিম্ন গতিতে উদ্বিগ্ন নীতি নির্ধারকরা। তবে বিদেশি নাগরিকদের পরিবার, বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে জন্মহার তুলনামূলক ভালো। ইতালি থেকে মাকসুদ রহমানের তথ্য ও চিত্রে রিপোর্ট।
ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশে ক্রমাগত হ্রাস পাচ্ছে শিশু জন্মহার। ১৯৬৪ সালে যেখানে ৬৮ লাখ শিশু জন্মেছিল, ২০২৪ সালে তা নেমে এসেছে ৩৬.৭ লাখে। জন্মহার সবচেয়ে কম দেশগুলোর মধ্যে রয়েছে বুলগেরিয়া, ফ্রান্স, হাঙ্গেরি, ইতালি, মাল্টা, লিথুয়ানিয়া, অস্ট্রিয়া, স্পেন, নেদারল্যান্ডস, ডেনমার্ক, বেলজিয়াম ও সুইডেন। তবে গত বছর বিদেশি নাগরিকদের পরিবারে প্রায় ১৬ লাখ শিশু জন্মগ্রহণ করেছে, যার মধ্যে ভালো অবস্থানে বাংলাদেশি পরিবারগুলো। ইউরোপের জন্মহার সংকট মোকাবিলায় প্রবাসী পরিবারগুলোর ভূমিকা তাই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ইউরোপের লাইফ কস্ট অনেক বেশি, তার জন্য অনেকে ভয় পায় যে একটা বাচ্চা নিলে এদের খরচ এবং এদেরকে কিভাবে মেনটেন্স করবে, তার জন্য বাচ্চা নিতে চায় না। ইউরোপের জনসংখ্যা কম হলেও আমরা বাংলাদেশি কমিউনিটির জনসংখ্যা বৃদ্ধি, আলহামদুলিল্লাহ, এতে আমরা খুব খুশি। সরকার যদি এ ব্যাপারে কার্যকরী একটা ভূমিকা নিত, পদক্ষেপ নিত, বিশেষ করে বাচ্চাদের জন্য, মায়েদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা দিত, তাহলে এই জন্মের হার বাড়ত, দেশের জন্য, ভবিষ্যতের জন্য অনেক ভালো হতো। ইউরোস্টেটের তথ্য অনুযায়ী নারীদের দেরিতে বিয়ে ও মা হওয়ার প্রবণতা, স্বাধীন জীবনধারা এবং শিশু লালন পালনকে ব্যয়বহুল ও কর্মসংস্থানের জন্য ঝুঁকিপূর্ণ মনে করাও জন্মহার হ্রাসের বড় কারণ। বর্তমানে ইউর গড় জন্মহার ১.৩৮%, যেখানে স্থিতিশীল জনসংখ্যার জন্য দরকার ২.১%। বিশেষজ্ঞরা বলছেন, জন্মহার বৃদ্ধিতে শিশু ও মায়েদের জন্য অর্থনৈতিক সুবিধা, নবদম্পতিদের জন্য বাসস্থান এবং কর্মজীবী মায়েদের জন্য নিরাপদ কর্মসংস্থান নিশ্চিত করা জরুরি। সময় সংবাদ, ইতালি। যুক্তরাষ্ট্রের অন্যতম সরকারি গণমাধ্যম ভয়েস অব আমেরিকার ১৩০০-র বেশি কর্মীকে ছুটিতে পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাতিল করেছেন আরও ২ সংবাদ মাধ্যমের তহবিল। এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স। দীর্ঘদিন ধরে নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনের ভূমিকা পালন করে আসছে যুক্তরাষ্ট্রের অন্যতম সরকারি গণমাধ্যম ভয়েস অব আমেরিকা। স্থানীয় সময় শনিবার প্রতিষ্ঠানটির ১৩০০-র বেশি কর্মীকে ছুটিতে পাঠানোর নির্দেশ দেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়া রেডিও ফ্রি ইউরোপ এবং রেডিও ফ্রি এশিয়ার অনুদানও বাতিল করা হয়েছে। নির্দেশের একদিন আগে ট্রাম্প সরকারি তহবিলে পরিচালিত সংবাদ মাধ্যম ভয়েস অব আমেরিকার মূল প্রতিষ্ঠান এবং আরও ৬টি ফেডারেল সংস্থাকে কর্মী ছাঁটাইয়ের নির্দেশ দিয়েছিলেন। ভয়েস অব আমেরিকার পরিচালক মাইকেল অ্যাব্রামোভিচ সামাজিক মাধ্যম লিঙ্কডইনে এক পোস্টে জানান, ৮৩ বছরের মধ্যে প্রথমবার বহু ভাষাভাষীর ভয়েস অব আমেরিকা নীরব হয়ে যাচ্ছে। তাকে সহ প্রতিষ্ঠানটির সাংবাদিক, পরিচালক ও সহকারী কর্মকর্তাদের প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে। ১৯৪২ সালে নাৎসি প্রচারণার মোকাবিলা করতে প্রতিষ্ঠিত হয় ভয়েস অব আমেরিকা। বর্তমানে এই সংবাদ মাধ্যম প্রায় ৫০টির বেশি ভাষায় সম্প্রসারিত হচ্ছে এবং প্রতি সপ্তাহে ৩৬ কোটি মানুষের কাছে সংবাদ পৌঁছায়। ২০২৪ সালে তাদের বাজেট $৮৮.৬০ লাখ বরাদ্দ ছিল। নতুন নির্দেশনার কারণে প্রতিষ্ঠানটির কর্মীদের এক বিশাল অংশ অকার্যকর হয়ে পড়েছে। এরই মধ্যে সিউল ব্যুরো চিফ সহ অনেকেই অফিসিয়াল সিস্টেম ও অ্যাকাউন্ট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। যুক্তরাষ্ট্রের এই সরকারি গণমাধ্যম সংস্থাকে অকার্যকর বলে অভিহিত করেছে ট্রাম্পপন্থী কর্মকর্তারা। তারা মনে করেন এটি করদাতাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে এবং এর পরিধি সংকুচিত করা উচিত। এই উদ্যোগের কারণে রাশিয়া, ইরান, চীন এবং উত্তর কোরিয়ার মতো দেশে স্বাধীন সংবাদ প্রবাহের ওপর আরও কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তীব্র নিন্দা জানিয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স। ইউরোপের বিভিন্ন দেশ ও মত প্রকাশের স্বাধীনতার পক্ষে কাজ করা সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ভয়েস অব আমেরিকা এবং রেডিও ফ্রি ইউরোপের মতো সংস্থাগুলো সংকুচিত হলে স্বৈরশাসিত দেশগুলোর জনগণের জন্য নিরপেক্ষ তথ্য পাওয়ার পথ আরও কঠিন হয়ে উঠবে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। শিকাগোর মাঝ দিয়ে বয়ে চলা নদী হঠাৎই রং বদলেছে। পানির স্বাভাবিক নীলাভ আভা এখন উজ্জ্বল সবুজ। সেন্ট প্যাট্রিকস ডে উদযাপনের অংশ হিসেবে শিকাগো নদীকে সবুজ রঙে রাঙানোর এই ঐতিহ্য প্রায় ৬০ বছরের। এবারও সেই রীতি অক্ষুণ্ণ রেখেছে শিকাগো জার্নিম্যান প্লাম্বার্স লোকাল ইউনিয়ন 130। স্থানীয় সময় শনিবার সকালে প্লাম্বারদের দলটি নদীতে ঢেলে দেয় বিশেষ এক ধরনের সবুজ রং। মুহূর্তে বদলে যায় পানির রং, আর ঐতিহ্যবাহী এই আয়োজন দেখতে শহরের রাস্তায় নেমেছে হাজারো মানুষ। সকালের সোনালি রোদে ঝলমল করছে শিকাগোর আকাশ। হঠাৎই নদীর বুকে সবুজ ঢেউ। একদল প্লাম্বার স্পিডবোট নিয়ে ছুটছেন, আর তাদের হাতের জাদুতেই বদলে যাচ্ছে নদীর রং। সেন্ট প্যাট্রিকস ডে পালনের অংশ হিসেবে তাদের ঐতিহ্যবাহী এই আয়োজন, যা দেখতে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা।
সেন্ট প্যাট্রিকস ডের সবচেয়ে আলোচিত এই আয়োজন দেখতে দূর দূরান্ত থেকে ছুটে যান হাজারো মানুষ। কেউ পারিবারিক ঐতিহ্য ধরে রাখতে সেখানে গিয়েছেন, কেউ বা নতুন অভিজ্ঞতা নিতে। পরিবার বা বন্ধুদের সঙ্গে শিকাগোর নদীর পাড়ে এই উৎসব পালন করতে এসেছেন। আমি আর আমার বন্ধুরা প্রতি বছর এখানে আসি। সবার মধ্যেই দারুণ একটা উদ্দীপনা কাজ করে। পরিচিত অপরিচিত সবাই যেন উৎসবে মেতে ওঠে। 1962 সাল থেকে চলে আসা এই আয়োজনের পেছনে কাজ করছে শহরের প্লাম্বার ইউনিয়ন। তারা ব্যবহার করে বিশেষ এক ধরনের ভেজিটেবল বেসড রং, যা পরিবেশ বান্ধব ও বন্যপ্রাণীর জন্য নিরাপদ। আমরা সারা জীবন শিকাগোতেই থেকেছি, কিন্তু এবারই প্রথম এই আয়োজন সামনে থেকে দেখছি। আবহাওয়া দারুণ, পরিবেশটাও চমৎকার। শিকাগোর নদীতে আজ শুধুই উৎসবের আমেজ। শুধু শিকাগোর বাসিন্দারাই নয়, সেন্ট প্যাট্রিকস ডের এই বিশেষ আয়োজন দেখতে ছুটে আসেন পর্যটকরাও। আয়ারল্যান্ডের ঐতিহ্য আর শিকাগোর সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন ঘটায় এই আয়োজন। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। দীর্ঘ 9 মাস ধরে মহাকাশে আটকে থাকা 2 নভোচারীকে পৃথিবীতে ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছেন ইলন মাস্ক। এর মধ্যে স্পেস এক্সের মহাকাশযান আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছেছে। আটকে থাকা মহাকাশচারী বুচ উইলমোর ও সুনি উইলিয়ামসনকে 2 দিন পর পৃথিবীতে ফেরানোর পরিকল্পনা রয়েছে। তবে নিরাপদে ফেরার জন্য উপযুক্ত আবহাওয়ার অপেক্ষায় থাকতে হতে পারে। বুচ ও সুনি 8 দিনের জন্য মহাকাশ স্টেশনে গিয়েছিলেন। তাদের নিয়ে উৎক্ষেপিত হওয়া বোয়িং স্টারলাইনার মহাকাশযানটি শুরু থেকেই সমস্যার সম্মুখীন হয়। এই ছিল আন্তর্জাতিক সময়।